সংবাদের সঙ্গে আছি আমি মেহনাজ মনি। লন্ডন ক্লিনিকে ১৭ দিনের চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। স্বাস্থ্যের উন্নতি হওয়ায় লন্ডনের স্থানীয় সময় রাত 9:30 এবং বাংলাদেশ সময় রাত 3:30টায় খালেদা জিয়াকে তারেক রহমান তার বাসায় নিয়ে যান। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসন আগের তুলনায় এখন সুস্থ, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। আরও কিছুদিন পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া। লিভার বিশেষজ্ঞ প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলবে তার চিকিৎসা। সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় তাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল 11টা থেকে 12:30 পর্যন্ত ঢাকাসহ দেশের 8টি বিভাগীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাটি একযোগে অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী জহিরুল মোহসান। সেখানকার খবর জানব তার কাছে। মোহসান, শিক্ষার্থীরা কি পরীক্ষার হলে ঢুকে গেছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। মুন্নি, বেলা 11টায় যেহেতু পরীক্ষা শুরু হবে, এখনও কিন্তু শিক্ষার্থীরা ঢোকেনি। তারা জাস্ট এখনও রাস্তা সিরিয়াল করে দাঁড়িয়ে আছে। তারা কিছুক্ষণের মধ্যেই আসলে হলে ঢোকার চেষ্টা করছেন এবং আমরা দেখেছি যে সকাল 9টার পর থেকেই শিক্ষার্থীরা আসলে ক্যাম্পাসে আসতে শুরু করেছে এবং সবাই একটু আগেই চলে আসে, কারণ আসনটা কিভাবে বণ্টন করা হয়েছে সেটা জানার জন্য তারা আগে ক্যাম্পাসে চলে আসে। এবং আমরা জানতে পেরেছি আজ 2,934টি আসনের বিপরীতে 1,25,418 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা এবং এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো ঢাকা প্রায় দেশের 8টি বিভাগের বিভিন্ন কেন্দ্রে বেলা 11টা থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে, যা দুপুর 12:30 পর্যন্ত চলবে। এবং এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আমরা দেখেছি যে সবাই আসলে বেশ প্রস্তুতি নিয়ে এসেছেন এবং আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে ভর্তিচ্ছুদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে তারা আসলে বেশ প্রস্তুতি নিয়ে এসেছেন এবং তারা বিশ্বাস করছেন, তারা আশা করছেন যে সুন্দর একটি পরীক্ষা দিয়ে আসলে তারা আজকে কেন্দ্র থেকে বেরোবেন। আর আপনাকে জানিয়ে রাখি যে এর আগে বিজ্ঞান বিভাগের পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু সেই পরীক্ষাটি পিছিয়ে ফেব্রুয়ারিতে নেওয়া হয়েছে। এবং আজকের পরীক্ষায় আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনেক ভিড় রয়েছে। এই ভিড় ঠেলে আসলে শিক্ষার্থীরা আগেই তাদের আসনটি নিশ্চিত করতে চাচ্ছেন এবং সেই প্রতিযোগিতায় আসলে কারা পাশ করবেন এবং কারা আসলে অকৃতকার্য হবেন এটা আসলে সময় বলে দেবে। তবে সবার মধ্যে প্রত্যাশা রয়েছে যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তাদের স্নাতক কোর্সটি সম্পূর্ণ করতে পারবেন এবং সবার বিশ্বাস নিয়ে আসলে পরীক্ষা দিচ্ছেন। তবে পরীক্ষার প্রশ্ন কেমন হবে সেটা আসলে ধারণা শিক্ষার্থীদের নেই। আমরা হয়তো বা পরীক্ষার পরে সেটা আপনাকে জানাতে পারবো। মুন্নি। মোহসেন, আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জহিরুল মোহসেন। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে অর্ণব কুমার সরকার নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার রাত 8:30টার দিকে নগরীর শেখপাড়া তেঁতুলতলা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত অর্ণব কুমার সরকার খুলনা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন MBA ক্লাসের শিক্ষার্থী। স্থানীয়রা জানান, রাতে ময়লাপোতা মোড় থেকে মোটরসাইকেল যোগে শিববাড়ি মোড়ের দিকে যাচ্ছিলেন অর্ণব। এ সময় 25 থেকে 30টি মোটরসাইকেলের একটি বহর থেকে অর্ণবকে গুলি করা হয়। মোটরসাইকেল থেকে অর্ণব পড়ে গেলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অর্ণবকে মৃত ঘোষণা করেন। 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করার দাবিতে আন্দোলন শুরু করেছেন সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। গতকাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ ও শাহবাগে অবস্থান নেন তারা। পরে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়। 31 জানুয়ারি পর্যন্ত আন্দোলন স্থগিত করেছেন তারা। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আমরণ অনশনের হুমকি দিয়েছেন শিক্ষকরা। শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। 10টার কিছু পর শুরু হয় তাদের সমাবেশ।
এ সময় দাবি আদায়ে তারা নানা স্লোগান দেন। জাতি গড়ার কারিগর শিক্ষকরা বলেন, তারা যে গ্রেডে বেতন পান তা কোনোভাবেই সম্মানজনক নয়। শুধু আমাদের বেতন বৃদ্ধি নয়, এটি আমাদের সম্মান, এটি আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। কম্পিউটার, মুদ্রাক্ষরিক সবাই সেকেন্ড ক্লাস পাচ্ছে, শিক্ষকরা কেন তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসাবে গণ্য হয়? এটা শিক্ষকদের সম্মানের কিছুই আর থাকে না। বিকেলে শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করেন শিক্ষকরা। শাহবাগ এলাকায় তাদেরকে আটকে দেয় পুলিশ। পরে তারা শাহবাগ থানার বিপরীত পাশের রাস্তায় অবস্থান নেন এবং একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে যান। পুলিশের ব্যারিকেডে আমাদের যাত্রা থামিয়ে দেওয়া হয়। এখন আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। জাতি গড়ার কারিগর যদি হয় তৃতীয় শ্রেণীর কর্মকর্তা, তাহলে জাতি গঠন হবে কোন শ্রেণীর? সেখান থেকে ফিরে শিক্ষকদের প্রতিনিধি জানান, স্মারকলিপি জমা দিতে তাদেরকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নেওয়া হয়। আমরা যাবো জমিনা অভিমুখে, আপনাদের দেখেন নিউজ আপনারা অনেকে দিয়েছেন, আমাদেরকে নিয়ে গেছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। কনসালটেশন কমিটির রিপোর্ট প্রদান করা হবে। সেই 31 তারিখ পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করব। 31 তারিখের পরে আমরা আমরণ অনশন কর্মসূচিতে যাব। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষকদের মর্যাদা নিয়ে যে নির্লজ্জ। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের নানা প্রান্ত থেকে অভিনয় শিল্পী খুঁজে বের করতে দীপ্ত টিভি নিয়ে এসেছে নতুন রিয়েলিটি শো দীপ্ত স্টার হান্ট। আজ রেজিস্ট্রেশনের শেষ দিন, এই জন্য সারা দেশে চলছে ব্যাপক প্রচারণা। দীপ্ত স্টার হান্টের পোস্টার ব্যানারে ছেয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রাম। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। নগরের শিল্পকলা প্রবর্তক মোড়, সিআরবি, জামাল খান মোড়, কলেজ রোড, সার্কিট হাউস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চলছে স্টার হান্টের প্রচারণা। এরকম সুযোগ আমরা অনেকেই আছি যাদের ট্যালেন্ট আছে, তারা খুঁজে কিন্তু পায় না, তো এই সুযোগটা আমার অনেক ভালো লাগছে। দীপ্ত চ্যানেল আমাদেরকে এই অপরচুনিটি দিচ্ছে যে খুব সহজে আমরা নাটক করার সুযোগ পাচ্ছি, এটার জন্য আমরা খুবই কৃতজ্ঞ। ময়মনসিংহে সাড়া ফেলেছে দীপ্ত স্টার হান্ট প্রতিযোগিতা। গত কয়েকদিনে নগরীর জয়নুল আবেদিন পার্ক, টাউন হল, আনন্দমোহন কলেজ প্রাঙ্গণ সহ গুরুত্বপূর্ণ এলাকায় ব্যানার পোস্টারের মাধ্যমে এই রিয়েলিটি শো এর প্রচারণা চালানো হয়েছে। তরুণদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে দীপ্ত স্টার হান্ট। যারা গ্রামাঞ্চলে অনেক প্রতিভাবান ব্যক্তিরা রয়েছে, তারা কিন্তু এটাকে কাজে লাগিয়ে কিন্তু তাদের যে লক্ষ্য, তারা কিন্তু সেটা অর্জন করার কিন্তু সুযোগ রয়েছে এই দীপ্ত স্টার হান্টের মাধ্যমে। দীপ্ত স্টার হান্ট খুবই ভালো একটা প্ল্যাটফর্ম। এর পোস্টার দেখলাম বা বিভিন্ন অনলাইন মাধ্যমে দেখলাম, ভালো লাগছে। দীপ্ত স্টার হান্টের প্রচারণা চলছে রাজশাহীতেও। মহানগরীর শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, লালন মঞ্চ, পদ্মা গার্ডেন, মুন্নুজান রবীন্দ্র নজরুল মঞ্চ, সাহেববাজার, 0 পয়েন্ট, সিটি কলেজ সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে। নতুন নতুন অভিনয় শিল্পী, নতুন নতুন প্রজন্ম তারা অভিনয় করবে, এই করার জন্য না কোনো ভালো প্ল্যাটফর্ম তারা খুঁজে পায় না। বাট সেক্ষেত্রে দীপ্ত টিভি অনেক সুন্দর একটা আয়োজন করছে, সেখান থেকে যারা নতুন মুখ আছে এরা ভালো কিছু করতে পারে ফিউচারে। সো আমার ভালো লাগতেছে, আমি নিজেও করছি রেজিস্ট্রেশন। দীপ্ত টিভির যে স্টার হান্ট যেই নতুন শোটা করেছে, এটা রাজশাহীতে যেহেতু করা হচ্ছে, এটা অনেক সুবিধার হলো। এখানকার অনেক যারা ট্যালেন্ট আছে তারা এখানে অংশগ্রহণ করতে পারবে। 18 থেকে 28 বছর বয়সী ছেলেমেয়েদের জন্য এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাচ্ছি। আমি ভাবছি যে এটার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে অনেক প্রতিভা বেরিয়ে আসবে। দীপ্ত স্টার হান্টের প্রচারণা চলছে বরিশাল, খুলনা ও রংপুরেও। এই রিয়েলিটি শোতে অংশ নিতে প্রতিযোগীদের starhunt.diptoplay.com লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন শেষে বিভিন্ন ধাপের মধ্য দিয়ে খুঁজে বের করা হবে নতুন মুখ। সেরা প্রতিযোগীরা দীপ্ত টিভির ধারাবাহিক নাটক, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম ও সিনেমায় কাজ করার সুযোগ পাবেন। পাশাপাশি কাজী মিডিয়ার সাথে বিভিন্ন প্রজেক্টে চুক্তিবদ্ধ হওয়ার সুযোগও থাকছে। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। রাজধানীর গুলশান তেজগাঁও লিংক রোডের আলোকি এক্সিকিউটিভ হলে চলছে দেশের উদীয়মান চিত্রশিল্পী আলীর প্রথম একক শিল্পকর্ম প্রদর্শনী দ্য আনরিভেলড সোল। গতকাল প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এমিরিটাস অধ্যাপক এবং দেশের প্রখ্যাত চিত্রশিল্পী মোহাম্মদ রফিকুন নবী। শিল্পের সৃজনশীলতা ও শিল্প চর্চার বহিঃপ্রকাশ ঘটাতে প্রদর্শনীতে স্থান পেয়েছে তার বিশেষ কিছু শিল্পকর্ম। প্রদর্শনী চলবে আজ রাত 8টা পর্যন্ত। আমরা জন্ম নিয়েছি
নিজের ভাবনা থেকে করা সবটা যে আমরা যারা রঙের সংমিশ্রণে যেখানে গেস্ট এবং শিল্পীকে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী 4 ইসরায়েলি বন্দীকে আজ মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ফিলিস্তিনিদের মুক্তি দেয়া হবে। যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গাজায় 1 সপ্তাহে 7 জন শিশু তীব্র ঠান্ডায় মারা গেছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি থাকলেও অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলের সেনারা। গত 5 দিনে জেনিন শহরে প্রাণ গেছে 14 ফিলিস্তিনের। গুড়িয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি। এ অবস্থায় শহর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন শত শত ফিলিস্তিনি পরিবার। পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান গাজার যুদ্ধবিরতিকে বিপন্ন করছে বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। খেলার খবর। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের কাছে 8 উইকেটে হেরেছে বাংলাদেশ। ফলে 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া হয়ে গেল নিগার সুলতানা জ্যোতির দলের। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারালেও ফারজানা হক, শারমিন আক্তারের 68 রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ফারজানা 22 রানে ফেরার পর শারমিন আউট হন 37 রানে। এরপর আসা যাওয়ার মিছিলে ব্যস্ত থাকেন টাইগ্রেস ব্যাটাররা। ফলে 118 রানে গুটিয়ে যায় সফরকারীরা। জবাবে 45 রানের উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পায় উইন্ডিজরা। কিয়ানা জোসেফের 39 ও ডিয়ান্ড্রো ডটিনের 33 রানের ঝোড়ো ইনিংসে ভর করে সহজ জয় নিশ্চিত করে স্বাগতিকরা। বিশ্বকাপে খেলতে হলে এখন 6 দলের একটি বাছাই পর্ব খেলতে হবে, যেখান থেকে ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে 2টি দল। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে যেটি জায়গা পেয়েছে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর প্রস্তাব, সংবিধান সংস্কার কমিশন বলছে ক্ষমতার ভারসাম্য আনার প্রশ্নে বিএনপি সহ দলগুলো এবং অংশীজনদের দ্বিমত নেই, কিন্তু কিভাবে তা হবে সেই আলোচনার অপেক্ষায় দলগুলো। নিরঙ্কুশ ক্ষমতা যাতে প্রধানমন্ত্রীর হাতে না থাকে সেই ব্যবস্থা করা উচিত, এই ধরনের প্রস্তাব ইতিবাচক, এমন একটি শিরোনাম কিন্তু প্রধান শিরোনামে জায়গা পেয়েছে আর কি। এরপরেই রয়েছে অশ্রু উদ্দীপনায় অভ্যুত্থানের দিনগুলো, জুলাই জাগরণ প্রদর্শনীর উদ্বোধন করলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান, শারমিন মুর্শিদ ও ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। পাশাপাশি রয়েছে দাভোসে প্রধান উপদেষ্টা বলেছেন সংস্কার ছোট পরিসরে নাকি দীর্ঘমেয়াদী হবে জনগণই সিদ্ধান্ত নেবে, এমন একটি শিরোনাম রয়েছে। এরপরেই রয়েছে গ্রেপ্তার ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা, নিউ মার্কেট থানায় শীর্ষ সন্ত্রাসী মনের হয়ে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় নাম আসে ছাত্রদলের ওই নেতার। প্রথম আলোর পরে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, আওয়ামী লীগের 15.5 বছরে ব্যাংক খাতে লুটপাট, সূচকগুলো উদ্বেগজনক। বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদন, সেটি কিন্তু শিরোনামে জায়গা পেয়েছে। এর পাশেই রয়েছে অপ্রয়োজনীয় সংস্কার প্রস্তাব, ঘোষণাপত্র ও নতুন দল, 3 ইস্যুতে সন্দেহ বাড়ছে বিএনপিতে। নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা দেখছেন, সরকারের আনুকূল্যে দল হলে আপত্তি, এমনও একটি শিরোনাম আমাদের চোখে পড়েছে। এর পাশাপাশি রয়েছে ক্লাউস শোয়াবকে ডক্টর ইউনূস বলেছেন নির্বাচন আয়োজনের অপেক্ষায় সরকার, সিদ্ধান্ত জনগণের, এমন একটি শিরোনামও রয়েছে। পাশাপাশি রয়েছে ছাত্র সমাবেশে নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন একদলীয় সংবিধান দিয়ে বহুদলীয় গণতন্ত্র হবে না, বিচার সংস্কার বাধা দিলে রাজপথে নামার হুঁশিয়ারি, এমন একটি শিরোনাম রয়েছে। দৈনিক সমকাল, তাদের প্রধান শিরোনাম, দাগী অপরাধীরা প্রকাশ্যে এসেই খুনোখুনিতে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত 4 মাসে 947 খুন, এমন একটি অনুসন্ধানীমূলক প্রতিবেদন আসলে রয়েছে সমকালে। এর পাশেই রয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে বৈঠক, সুষ্ঠু ভোটের নিশ্চিত প্রক্রিয়ায় গুরুত্ব আরোপ ডক্টর ইউনূসের। এর পাশেই রয়েছে আসছে ছাত্র নেতৃত্বের দল, নানা কৌতূহল, এমন একটি শিরোনাম আমাদের চোখে পড়েছে। দর্শক, দেখে নিলাম এক নজরে আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য ও বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।